প্রোডাকশন বলেন, এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, দৈনন্দিন লাইফ বলেন, আপনার ঘুরতে যাওয়া বলেন, কনস্ট্রাকশন বলেন, আপনার বাড়ি বলেন, যত রকম কিছু আছে সব রকমের কিছুই ব্যবসা আমি ওখানে পাইছি। এমন কোনো বিজনেস নাই যেই বিজনেসটা আমি দেখি নাই যে লিথুনিয়াতে নাই। হ্যালো এভরিওয়ান, ইটস মি স্নেহা। আজকে আমাদের পডকাস্ট শোটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা কথা বলবো সোহাগ ভাইয়ের সাথে। ভাইয়া লিথুনিয়াতে গিয়ে কি দেখে আসলো বা লিথুয়ানিয়াতে বিজনেস সেটআপের জন্য কি কি প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। ভাই, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি প্রথমে জানতে চাই, লিথুনিয়াতে আপনি যেহেতু কিছুদিন আগেই যে ঘুরে আসলেন, লিথুনিয়াতে মানুষ সাধারণত কি কি বিজনেস করে? ওকে, গুড কোয়েশ্চেন। আমরা তো বাংলাদেশে বসবাস করি এবং পৃথিবীর অনেক দেশেই যাই, ঘুরতে যাই, দেখতে যাই বা বিজনেস করার উদ্দেশ্যে যাই। লিথুনিয়াতে 28 লাখ মানুষ বসবাস করে। তো ভিলিনিয়াসে আমরা ছিলাম, আমি ভিলিনিয়াসে ছিলাম। ভিলিনিয়াসে আমাদের বিজনেস সেট আপ। ভিলিনিয়াস এবং কাউনাস দুইটা সিটিতে আমার ঘোরার সৌভাগ্য হয়েছে, বা আমি ঘুরে আসছি জাস্ট 20-25 দিন। আমি আবার যাচ্ছি। তো মোস্ট অফ টাইম যেহেতু লিথুনিয়াতেই থাকতে হবে, এবং যেহেতু আমি বিজনেস নিয়েই কনসালটেন্সি দিই যে আপনার বিজনেস করা উচিত বা বিজনেস সেট আপ করেই আপনি সেখানে ফ্যামিলি সহ বসবাস করতে পারেন। সো যার কারণে আমি দেখার চেষ্টা করেছি আপনার যেটা প্রশ্ন, কি কি বিজনেস চলে। সো আসলে আমি যেই সময়টাতে লিথুনিয়াটা কন্টিনিউ করছিলাম, এটা একটা উইন্টার মানে শীতের সময়, শীতের সিজন। তো যেটা হচ্ছে আমাদের দেশের মতো সব বিজনেস এরকম ওপেন না। ওপেন বলতে যেরকম আমরা রাস্তায় দাঁড়ালে দেখতে পারি ওই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, সামনে একটা রেস্টুরেন্টের সাইনবোর্ড ঝুলতেছে বা দূর থেকেই বোঝা যায়। বাট ইউরোপের যে কান্ট্রিগুলো আছে বা লিথুনিয়াতে যেটা আছে সেটা হচ্ছে সব কিছুই কিন্তু দেখবেন ঘরের ভিতরে, বিকজ অফ বাইরে তো খুব ঠান্ডা, বরফ পড়তেছে, আপনার তুষারপাত হচ্ছে, আপনি কোনো কিছুই ওপেন পাবেন না। সো একটা তাই বলে যে সাইনবোর্ড নাই তা না, সাইনবোর্ড আছে, লোগো আছে। সো আপনার কি হয়, কেউ কোনো বিজনেস যখনই ওপেন করে এটা কিন্তু অনলাইনেই গুগলে আপনার মার্কিং করে ফেললো, এবং যে বাসার আশেপাশে আছে সবাই জানতে পারে যেখানে কি আছে। আর আপনার সামারের সময় তো যখন গরমকালটা আসে বা শীতকালটা তাদের শেষ হয়, তখন আবার বাইরের দিক থেকে অনেকটা বোঝা যায়। বাইরে টেবিল সেট করা, যে এটা রেস্টুরেন্ট বা আপনার বাইরে যে স্পেসগুলো আছে নির্দিষ্ট স্পেসে ওদের সিটি কর্পোরেশনগুলোতে এখানে করা যায়। তো আপনার যে প্রশ্নটা ছিল, আমি একদম কারেক্ট প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি। দেখেন, লিথুয়ানিয়াতে এমন কোনো ব্যবসা আমি দেখি নাই যেটা বাংলাদেশে আমি দেখি নাই। অর্থাৎ আপনি বাংলাদেশে অ্যাজ ইট ইজ আমরা যে ধরনের ব্যবসা করি, সব ধরনের ব্যবসাগুলো আমার দেখা চোখে 20 দিনে তো আসলে সবকিছু দেখা সম্ভব না, সবকিছুই আছে। সো আমি ঘুম থেকে উঠে সকালবেলা দাঁত ব্রাশ করা থেকে শুরু করে আবার রাতে যখন ঘুমাইতে যাই, আমার দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু দোকানে বেচা হচ্ছে। তো তার মানে হচ্ছে এটা প্রোডাকশন বলেন, এক্সপোর্ট বলেন, ইম্পোর্ট বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, দৈনন্দিন লাইফ বলেন, আপনার ঘুরতে যাওয়া বলেন, আপনার কনস্ট্রাকশন বলেন, আপনার বাড়ি বলেন, যত রকম কিছু আছে সব রকমের কিছুই ব্যবসা আমি ওখানে পাইছি। এমন কোনো বিজনেস নাই যেই বিজনেসটা আমি দেখি নাই যে লিথুনিয়াতে নাই। সো আপনি যে কোনো ধরনের ব্যবসাই ওখানে করতে পারেন। বরং অনেক ব্যবসা আছে যেটা আমাদের দেশে নাই, ওখানে আছে, বা আমাদের দেশে বৈধ না, ওদের দেশে বৈধ। এরকম অনেক ধরনের বিজনেস, বা আমরা পছন্দ করি না, ওরা পছন্দ করে। আবার এরকমও আছে যে ওরা পছন্দ করে না, আবার আমরা পছন্দ করি। সো সব রিলেটেড বিজনেসই ওখানে আছে এবং সবাই করছে। সো এখানে আমাদের দেশের সাথে ওই দেশের যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা এই ছোট্ট একটু দেশে বসবাস করতেছি প্রায় 18 থেকে 20 কোটি লোক, এবং সেখানে এর থেকে মাত্র 28 লাখ লোক। আপনি যদি একটা আমাদের সিটি বলেন বা ধরেন আমি যদি উত্তরার কথা বলি, বা আপনার গ্রামেও 28 লাখ লোকের চেয়ে বেশি মানুষ এটা পুরো দেশে বসবাস করছে। সো দেখেন, আপনি যদি আপনার গ্রামে একটা রেস্টুরেন্টের কথা বলেন বা একটা শহরে একটা রেস্টুরেন্ট কথা বলেন, 20 কোটি লোক কিন্তু আপনার কাস্টমার না। আপনার কাস্টমারটা কিন্তু সারাউন্ডিং এরিয়ার, যে 1 কিলো 2 কিলো 3 কিলোর মধ্যে যত লোক বসবাস করে, তারাই এসে আপনার রেস্টুরেন্টে খাবারটা খাবে। বা যদি আপনি লোকাল বিজনেসের কথা চিন্তা করেন, তারাই এসে আপনার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা নিবে। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিস চলার জন্য সব, মানে ধরেন ওরা তো ওই দেশে সবকিছুই আছে, তো এই সবকিছু বিজনেস তো চলতে হচ্ছে। তাদের যদি লাভ না হইতো তাহলে একটা দেশ হিসেবে তো কন্টিনিউ করতে পারতো। পেট্রোল পাম্প বলেন, স্কুল বলেন, দোকান বলেন, আপনার ক্লাব বলেন, আরো কত কিছু আছে, সবকিছুই কিন্তু চলছে, বেশ ভালোভাবে চলছে। এখন আপনি ব্যবসায়ী হিসেবে কি ব্যবসাটা করবেন সেটা হচ্ছে ফ্যাক্টর, এবং সেই ব্যবসায় আপনার কি অভিজ্ঞতা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টর। সেই ব্যবসাটা আপনি ওখানে যদি দেন তাহলে সবচেয়ে ভালো হবে, আপনি ব্যবসাটা
কন্টিনিউ করতে পারলেন কিনা, আপনার প্রফিট হবে কিনা, কতটুকু প্রফিট হবে সেটা। তো এরকম আমি যদি ছোট একটা উদাহরণ দিই, যেরকম অনেকেই চিন্তা করে প্রথমে গিয়ে আমি একটা রেস্টুরেন্ট দিব বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করবো, বাংলাদেশে আছে পোশাকটা রপ্তানি করবো। আমি দুইটা বিজনেসের একটু যদি ছোট উদাহরণ দিই, তাহলে আপনার জন্য বা আমার দর্শক যারা আছে এদের জন্য বুঝতে অনেক সুবিধা হয় যে আসলে বিজনেসটা কিরকম প্রফিটেবল বা প্রফিট করা যায় কিনা, বা কি অবস্থা বা কি করা উচিত। বা আমি সাধারণত যে ধরনের অ্যাডভাইস বলেন বা পরামর্শ বলেন বা আমার অভিজ্ঞতা থেকে যেটা আছে আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। ধরুন আমি যেটা রেস্টুরেন্টে দেখলাম, রেস্টুরেন্টে আমার একটা ভিডিও আছে, দেখতে পারবেন আপনারা, তা এই ভিডিওর সাথে আপনি অ্যাড করতে পারেন। আমি দেখলাম মার্কেটে খোলা বাজারে চালের কেজি কত টাকা, চালের কেজি দেখলাম 1 ইউরো থেকে 1.5 ইউরোর মধ্যে কোয়ালিটি অনুযায়ী। আমি যখন রেস্টুরেন্টে ভাত অর্ডার করতে গেলাম যে চালের দিয়ে ওইটা কত টাকা, ওরা সর্বোচ্চ 20 থেকে 30 গ্রাম বা 40 গ্রাম চাল ভাতের যেটা আসছে, এর বেশি হওয়া উচিত না বা হবে না, এটা ওরা চার্জ করতেছে 2.5 ইউরো। এত বেশি ডিফারেন্স? 2.5 ইউরো, তার তো কস্টিং আছে। তারপরে 1 কেজি চাল যদি আমি 1.5 ইউরোতে কিনি, তার মানে সেটা বিক্রি করতেছে অ্যাটলিস্ট 10 to 15 ইউরোতে ওকে। রেস্টুরেন্ট। ঠিক মুরগির ক্ষেত্রেও তাই দেখলাম, গরুর মাংসের ক্ষেত্রেও তাই দেখলাম, বা যেটা যেটা আমি ইন্টারেস্টেড করছি। তার মানে ওরা এই প্রোডাক্টটা এরকম রেস্টুরেন্টে মেক করতে এই সেলটা করে। সো আপনি যদি এটাকে আবার লাভ ধরে ফেলেন তাহলে হবে না, কারণ হচ্ছে আপনি এখন কি পরিমাণ সেল করতে পারবেন আপনার রেস্টুরেন্টে, আপনার রেস্টুরেন্টে কি ধরনের ফুড আছে এবং সেই ফুডে আপনি কি পরিমাণ কাস্টমার আনতে পারতেছেন, সেল হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু আপনার প্রফিট মার্জিন। কারণ হচ্ছে আপনার ঘর ভাড়া আছে, একটা রেস্টুরেন্ট মিনিমাম ধরেন 500 থেকে 800 বা 1000 ইউরো আপনার ঘর ভাড়া আছে। একটা এমপ্লয়ি মিনিমাম 1055 ইউরো বেতন দিতে হয়। আপনার ইলেকট্রিসিটি মানে সব বিল টিল মিলায় ধরেন 2000 ইউরো খরচ আছে বা 3000 ইউরো খরচ আছে। এমপ্লয়ি সহ হয়তো আরো একটু বেশি খরচ হবে। তার মানে কি 5000 ইউরোর উপরে আপনি যদি বিক্রি করেন বা 3000 ইউরোর উপরে বিক্রি করেন, ওইটা আপনার মার্জিনে এসে হিট করবে। সো এটা প্রফিট প্রত্যেকটা বিজনেসে টপ। বাংলাদেশেও দেখবেন আপনি যখন একটা রেস্টুরেন্টে খাইতে যাচ্ছেন, আপনি দেখবেন গরুর মাংস যে প্লেটটা দিচ্ছে হয়তো আপনার কাছে 100 থেকে 250 টাকা দাম নিচ্ছে। কত 100 বা 200 গ্রাম মাংস দিচ্ছে। আপনি যদি চিন্তা করেন তাহলে এসে 1 কেজি মাংস অনেক টাকায় বিক্রি করতেছে। তারা কিন্তু এই কস্টিং গুলো আছে, বাট সব জায়গায় একই হিসাব। তাহলে আপনি কি ব্যবসা করবেন বা এইটাতে ব্যবসা হবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার উপরে। বাট প্রফিট মার্জিন সব জায়গায় আছে, আদারওয়াইজ সে ব্যবসা করতে পারতো না। গার্মেন্টস রিলেটেড যে বিজনেসগুলো আছে সেই বিজনেসে যেটা দেখলাম, আমাদের লিথুনিয়াতে যেহেতু জনসংখ্যা কম, তার মানে এখানে ডিমান্ড কম। তাহলে আমাদের দেশ থেকে যে গার্মেন্টসগুলো যাচ্ছে, এরা যাচ্ছে কোথায় বা এত ডিমান্ড কোন জায়গায়? দেখবেন ছোট ছোট যে দেশগুলো আছে, লিথুনিয়া বা লাটভিয়া বা অন্য জনসংখ্যায় যারা কম, সরাসরি এই জায়গায় এক্সপোর্টটা কম হয়। বেশিরভাগ দেখবেন আপনি ফ্রান্স দেখবেন 6.5 কোটি লোক, জার্মানি 8.5 কোটি লোক, ডেনমার্ক বা পোল্যান্ড, এই জায়গায় ওয়্যার হাউস আছে, স্টোর আছে। প্রথমে কন্টেনার করে মালগুলো এখানে যায়, এখান থেকে মালগুলো লিথুনিয়ায় আসে। কারণ লিথুনিয়া যেহেতু জনসংখ্যা কম, ওদের ডিমান্ড কম, সো বড় বড় কান্ট্রিগুলোতে যায়। আপনার লিথুনিয়া লাইসেন্স আছে, কোনো সমস্যা নেই, আপনি এক্সপোর্ট করেন পোল্যান্ডে আপনার সেলটা শেষ করেন। এরপর আপনার লিথুনিয়া যা ডিমান্ড দরকার আপনি লিথুনিয়াতে নিয়ে আসেন। বাট লিথুনিয়াকে যদি আপনি কেন্দ্র করে প্রোডাক্ট নেন তাহলে কিন্তু হবে না। এবং আমি যেটা দেখলাম যে একটা জামা বা যেটার দাম 20 বা 30 ইউরো, মানে 15 থেকে 20 ইউরোর নিচে আমি কোনো জামার দাম পাই নাই। তার মানে হচ্ছে 2.5 থেকে 3,000, যেটা আমি ঢাকার মার্কেটে 200 থেকে 400 টাকার উপরে দাম ঢাকা মার্কেটে পাঠাবো। উচিত প্রোডাকশন কস্ট তো অবশ্যই এর থেকে কম হওয়া উচিত বা কম হয়। বাট আপনি যদি লিথুনিয়ান মার্কেট টার্গেট করেন, যে আমি লিথুনিয়ান মার্কেট টার্গেট করে আমি কন্টেনার টু কন্টেনার করব, পপুলেশন অনুযায়ী আপনার এটা ফিজিবল না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার পরামর্শ বা আমি সবাইকে যেটা বলি, আপনি বিজনেসটা সেট আপ করেন লিথুনিয়াতে, বা এমন প্রোডাক্ট বা এমন সার্ভিস আপনি তৈরি করেন যেই প্রোডাক্টটা শুধুমাত্র আপনি লিথুনিয়াতে সেল করবেন না বা করার প্রয়োজন নাই, আপনি ফুল সেনজেনে এটাকে সেল করেন। খুবই ভালো আইডিয়া। আপনি একটা পেইড শপের দোকান দিচ্ছেন, বা আপনি মধু বিক্রি করতেছেন, বা আপনি ভেষজ আইটেম বিক্রি করতেছেন, অথবা আপনার এমন কোনো প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টটা অফলাইন প্লাস অনলাইন দুই জায়গাতেই চলে, তাহলে আপনাকে 28 লাখ চিন্তা করে কাজ করতে হবে না, বা আপনার 1 কিলো 2 কিলো 5 কিলো চিন্তা করে কাজ করতে হবে না। অল ওভার দ্য ইউরো আপনি অর্ডার করবেন, দেখবেন যে ওই প্রোডাক্টটা 2 থেকে 3 দিনের মধ্যে সেনজেনের যে কোনো প্রান্তে ওই কাস্টমারের কাছে পৌঁছা যাচ্ছে। তাহলে আপনার কাস্টমার সব জায়গায় হয়ে যাচ্ছে, এক্সেসটা সহজ হয়ে যাচ্ছে, সে আপনাকে পেমেন্ট করতেছে, মানে পেমেন্ট নেওয়া আনা, সার্ভিস এক্সচেঞ্জ করা, ইটস নট এ বিগ ডিল, সব কিছুই
হয়ে যাচ্ছে। So, আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি প্রোডাক্ট বা সার্ভিস যেটাই দাঁড় করান না কেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যেন ফুল সেঞ্জে আপনি দিতে পারেন, সেটা যে ধরনের সার্ভিসই হোক না কেন, প্রোডাক্ট সেল হন নাই, তাহলে আপনি অনেক বেশি লাভবান হবেন। খরচ কিন্তু সমানই। তো আপনি আপনার মতো করে চিন্তা করেন যে আপনি আসলে কি ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন, এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে আমাদের একটা বিজনেস দিতে কেমন খরচ হতে পারে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে হচ্ছে, ধরেন একটা রেস্টুরেন্ট 15,000 20,000 টাকার মধ্যে দেওয়া সম্ভব, আবার 2.5 লাখ টাকা একটা রেস্টুরেন্ট দেওয়া সম্ভব না। না কেন? আপনি কতটুকু স্পেস নিচ্ছেন, ওই স্পেসে আপনি কি ধরনের রেস্টুরেন্ট দিবেন, আপনি কি লিকার সেল করবেন নাকি করবেন না? এটা আবার আমাদের ধর্মীয় অনুভূতি থেকে অনেক সমস্যায় নিতে পারে যে ভাই আমি লিকারের ব্যবসায় যাবো কেন। আপনি যাবেন না, শীত প্রধান দেশ, দেখা গেছে যে হালাল শপগুলো ছাড়া এমন কোনো শপ নাই যেখানে লিকার নাই, পানির চেয়ে লিকারের দাম কম অনেক অনেক জায়গায় আছে, বিকজ ওরা শীত প্রধান দেশ। সো এরকম অনেক বিষয় আছে। রেস্টুরেন্টের প্লেসটা কোথায়, আপনি একদম সিটির মধ্যে দিচ্ছেন, বাংলাদেশের মতোই, আপনি যদি উত্তরা জমজম টাওয়ারের আশেপাশে একটা রেস্টুরেন্ট দেন আর কামারপাড়ার দিকে একটা রেস্টুরেন্ট দেন, বা আপনার সিটির অনেক ডিফারেন্স, আপনার ইন অ্যাডভান্স স্যালারি, কাস্টমার, সো আপনার স্পেস, আপনি একটা ছোট্ট দোকানে একটা রেস্টুরেন্ট করে যে 3-5 জনের একটা সেটিং, আর আপনি 100 জনের সেটিং করলে 5 জনের সেটিং এর সমান তো হবে না। সো দিস ইজ দ্য ম্যাটার, যে আপনি কোন জায়গায় কেমন রেস্টুরেন্ট দিবেন সেটা চলবে কিনা। অনেকে ক্লাউড রেস্টুরেন্ট দিচ্ছে। ক্লাউড রেস্টুরেন্ট মানে কি, সে কোনো সেটিং রাখছে না, শুধুমাত্র তার রেস্টুরেন্টে রান্না হচ্ছে, এমন হইতে পারে সেটা হোম, শুধুমাত্র সে উবারের মাধ্যমে বা ওল্ড বোল্ট আমাদের যেরকম ফুড পান্ডা এরকম ডেলিভারি করতেছে, তার কস্টিং কিন্তু অনেক কম। তো ডিপেন্ড আপ টু যে আসলে আপনি বিজনেসটা কিভাবে সাজাচ্ছেন। গার্মেন্টস এর ক্ষেত্রেও সেম, যে আপনি যদি হাফ কন্টেইনার শুরু করতে চান, 1 কন্টেইনার প্রোডাক্ট পাঠাবেন, বায়ার কেমন পাচ্ছেন তার উপরে আসলে ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করে। বাট আপনি বিজনেস করলে বিজনেসের সুবিধার্থে ভাবে, যেহেতু ব্যবসা করছেন, ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, আপনার সবকিছু হচ্ছে, এইটার জন্য আপনি আপনার ফ্যামিলি সহ বসবাস থেকে শুরু করে ইউরোপে থাকার যেই ফ্যাসিলিটিস সব কিন্তু আপনি ব্যবসার মাধ্যমে পাচ্ছেন, লাভটা হচ্ছে। অনেকেই প্রশ্ন করে ভাইয়া কেন আমি ব্যবসা করতে যাবো, আমার বাংলাদেশে আছে তাহলে আমি ব্যবসা করবো। অবশ্যই বাংলাদেশে আপনি ব্যবসা করছেন বা করছেন না, এটা যখনই আপনি ইউরোতে 150 দিয়ে গুণ দিচ্ছেন, সে আপনি এখানে 10 লাখ টাকা ব্যবসা করছেন, 10 লাখ টাকা হয়তো ব্যবসা করা মুশকিল ইউরোপে, বাট এটা কিন্তু ওইখানকার 20,000 টাকা ব্যবসা করা সমান। কেন? 20,000 ইন্টু 150 দিলে দেখা যাবে এটা 30 লাখ টাকা বা 25 লাখ টাকা হয়ে যাচ্ছে। সো এবং তো এখানে আপনার ক্রেডিট সিস্টেমটা ওরকম না যে আপনি কাস্টমার খাইয়ে যাবে পাখিতে, পরে টাকা দিবে না, বা আপনাকে অনেক এরকম কোনো সিস্টেম, এরকম বা আপনি কোনো সিস্টেম না, আপনাকে অ্যাডভান্স পে করতে হবে, তারপর খাইতে বসতে হবে। আপনার পে ফার্স্ট, আবার পেপার ছাড়াও আছে, এমন না যে সব পে ফার্স্ট। সো এই বিষয়গুলো নাই। আপনি উদ্যোক্তা হিসেবে ব্যাংক লোন বলেন বা অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো আছে, যেটা আমাদের দেশে আসলে একটু চ্যালেঞ্জ, ওখানে চ্যালেঞ্জ না। এক কথায় আপনি যদি খুব দ্রুত মিলিনিয়াল বা বিলিনিয়াল হতে চান, ইউরোপের ব্যবসাটা আমার কাছে মনে হয়েছে সহজ, যদি আপনি ব্যবসায়ী হন। ঠিক বাংলাদেশ এটা কিন্তু উল্টাটাও আছে, যদি ব্যবসায়ী না হন, বাংলাদেশেও কিন্তু 95% উদ্যোক্তা বিজনেস করতে গিয়ে লস খায়। সো আপনি যদি ব্যবসা করতে গিয়ে ব্যবসা না বুঝেন, তাহলে কিন্তু উল্টাটাও করতে পারে, ওখানেও আপনি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ব্যবসায়ী না হন। এটাই আর কি, মানে ব্যবসা আমি যতটুকু দেখলাম বা লিথুয়ানিয়াতে যতটুকু বুঝলাম, আপনি ব্যবসা করলে খারাপ করবেন এরকম বিষয় না, বাট আপনাকে ব্যবসায়ী হইতে হবে, ব্যবসা জানতে হবে, বুঝতে হবে। তবে কিছু জনপ্রিয় কিছু বিজনেস থাকে না, যে কমের ভিতরে এই বিজনেস গুলা করলে একটু ভালো হয়, এক্সপেন্স কম। এটা যখন ধরেন আপনার আমরা যেটা বলি কফি শপ, হ্যাঁ কফি শপ, এটা বা ফ্লাওয়ার শপ, এরকম। হ্যাঁ ফ্লাওয়ার তো প্রচুর ফ্লাওয়ার চলে, ফ্লাওয়ার শপ চলে, ফ্লাওয়ার পুরান থেকে আসে, ওদের নিজস্ব কিছু ফ্লাওয়ার হয়। আচ্ছা, এটা হইতে পারে আপনার সবচেয়ে কম খরচের মধ্যে এবং খুব ডিমান্ডেবল, সেটা হচ্ছে পেট শপ। আপনার পেটের খাবার বা পেটের খেলনা, এই জিনিসগুলো খুব জনপ্রিয় হয়। পাশাপাশি এটা দেখছি ছোট ছোট আসলে করা একটু মুশকিল, কারণ বড় বড় অনেক ম্যাক্সিমাস থেকে শুরু করে বড় বড় অনেক যারা আছে, ওই শপের মধ্যে গেলে সবকিছু পাওয়া যায়। সো আপনি অনলাইন কেন্দ্রিক যদি করেন, আপনার সেই প্রোডাক্ট যদি সার্ভিস যদি অনলাইন কেন্দ্রিক হয়, তাহলে আপনার সফলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিকজ অফ হচ্ছে আপনি যখন ওপেন মার্কেটে যাবেন, আপনার দোকানে যখন যাবে মানুষ, সেটা যদি তার মনোভূত না হয়, তাহলে কিন্তু সে প্রোডাক্ট কিনতে চায় না। যারা আপনার অনলাইনে কেউ একটা জামা কিনবে, সে কিন্তু আপনার স্টক দেখতে যাবে না, স্টকে কত মাল আছে বা আপনার দোকানটা দেখতে কত সুন্দর। আমরা অনলাইনে ওনার যেটা পছন্দ হয়েছে উনি ওইটা নিয়ে প্রশ্ন করবে, ওইটার ভিডিও বা ছবি বা ওইটা নিয়ে কন্টেন্ট প্রশ্ন করে কিন্তু কিনে ফেলবে। এটা কিন্তু আপনি 5টা-10টা জামা দিয়ে শুরু করতে পারেন। বাট আপনি যদি একটা শপ দেন, তাহলে কিন্তু 5টা জামা কোনো দোকানে থাকলে ওই দোকানে আপনি ঢুকতেই চাইবেন না।
সো আপনি যদি এই রিলেটেড বিজনেস করেন, হইতে পারে অ্যামাজন, হইতে পারে আপনার অনলাইন বিজনেস, ফেসবুক শপ, হোয়াট এভার ইট ইস, এই রিলেটেড বিজনেস করলে আপনি সবচেয়ে কম টাকায় শুরু করতে পারবেন। এখন প্রোডাক্ট হচ্ছে কোনটা আপনার ভালো লাগে এবং কোন সিটিতে আপনি থাকতেছেন, ওইখানে ওইটার ডিমান্ডটা কেমন। যেমন শীতে অবশ্যই আপনি জ্যাকেট ছাড়া চলতে পারবেন, প্রত্যেকের গায়ে জ্যাকেট থাকবে। তো উইন্টার আসার আগে জ্যাকেটটা খুব ভালো চলবে বা উইন্টারের সময় জ্যাকেট ভালো চলবে, খুব স্বাভাবিক। এখন এইটা কোথা থেকে আপনি কিনবেন, প্রোডাক্ট সোর্সিং, এটা আপনি শপে দিবেন নাকি অনলাইন থেকে শুরু করবেন, ক্যারিয়ার টু দ্যাট। আপনার প্রোডাক্ট যদি ভালো হয় এই কারি চলতে থাকে। ওকে, আমি মনে হয় বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই। লিথুনিয়ার কোন সিটিগুলোতে লিভিং কস্টটা তুলনামূলক কম? ওকে, প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা হয় আমি দেখছি সাধারণত লিথুনিয়াতে একই রকম দেখলাম, লিভিং কস্টটা মোরলেস প্রত্যেকটা সিটিতেই সমান, মোরলেস, খুব বেশি না, 5 to 10% এদিক সেদিক হতে পারে। অর্থাৎ আপনি থাকার জন্য যদি একা থাকেন 250 থেকে 350 ইউরো, বেটার, মানে মোটামুটি থাকতে হবে, 400 হলে বেটার। ফ্যামিলির ক্ষেত্রেও সেম কিং, আপনি 300-350 থেকে শুরু করতে পারেন ওয়ান বেড। এটার থেকে আপনি 500 ইউরো হলে মোর এনাফ, মানে ভালো স্পেস পাবেন। ভালো তো আসলে শেষ নাই, এটা আপনি 1000 ইউরোতে আপনার বাসা ভাড়া আছে, তার থেকেও বেশি তো আছে, আপনি কতটুকু স্পেস দিচ্ছেন। সো আপনার থাকা, আপনি নিজে একা খাওয়ার জন্য যদি নিজে রান্না বাড়া করে খান 150 থেকে 200, সর্বোচ্চ 250 ইউরো যাবে না। ডিপেন্ড আপনি কি খাবার খাচ্ছেন। আপনার মাংস প্রাইসটা একটু বেশি, সবজির বা মাছের প্রাইসটা একটু তুলনামূলক কম, আমাদের দেশের মতো না। তো মাংস, মুরগি খুবই সস্তা। সো এটা হচ্ছে লিভিং কস্ট, থাকা খাওয়া, আর আপনার আসলে কি অভ্যাস আছে পার্সোনাল লাইফে, সেটা আসলে পার্সোনাল উপর ডিপেন্ড করে। তো নরমালি 600 থেকে 800 মধ্যে যথেষ্ট, যদি সিঙ্গেল হয় 500 মধ্যে যথেষ্ট। ওকে, আর ট্রান্সপোর্টাল কস্টটা কেমন? আপনি যদি বাস কার্ড ইউজ করেন, কার্ড পুরো মাস 40 ইউরো, মানে এটা কি ফিক্স থাকছে? আপনি যত খুশি সিটির মধ্যে। ও ওয়াও। আর যদি বাস কার্ড ছাড়া ঘোরেন তাহলে ঘন্টায় 1 ইউরো। ঘন্টায় 1 ইউরো? আপনি বাসে উঠবেন, যেখানে গিয়ে নামবেন 1 ঘন্টায় 1 ইউরো। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য হচ্ছে 50% লেস, মানে 50 সেন্ট। আর যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য হচ্ছে 20 সেন্ট। ওকে, সো এটা হচ্ছে বাস, ঠিক আছে। এরপর আপনার ওল্ড বোল্টে ন্যাচুরালি 5 থেকে 8 ইউরোর মধ্যে ভাড়ায় হয়ে যায়, আপনি কতটুকু ডিস্টেন্সে কাজ করতেছেন। আচ্ছা, সেটা হচ্ছে কমিউনিকেশন কস্ট। আপনি বেশিরভাগ ক্ষেত্রে যারা একদম পার্মানেন্টলি থাকে ওরা বাস কার্ড নিয়ে চলে, নিজস্ব গাড়ি থাকলে তো গাড়ি ভাড়া খুব বেশি না, ফুয়েল কস্ট দিয়ে ওরা নিজেরাই, প্রত্যেকেরই, যেহেতু আপনার শীত প্রধান দেশ, বাইরে অনেক তুষার পড়ে, বেশিরভাগ লোকেরই নিজেরা গাড়ি এবং ইউজ করে, নিজস্ব প্রাইভেট গাড়ি থাকে। সবার তো আসলে যদি সামর্থ্য না থাকে তাহলে বাস ইউজ করে বাসই চলাফেরা করে। আচ্ছা ঠিক আছে। এখন লিথুয়ানিয়াতে যাওয়ার আগে বাংলাদেশ থেকে কি কি অ্যাডভান্স স্কিল জেনে গেলে তাদের জন্য ভালো হবে, অথবা কি কি স্কিলের মাধ্যমে ওখানে গিয়ে মানে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবে বলে আপনার মনে হয়? গুড কোশ্চেন। অবশ্যই ফার্স্ট হবে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা। ইংরেজি চলে যদিও, আপনি 20-30% আপনি চলে ফিরে খাইতে পারবেন। বাট ভালো মতো যদি বিজনেস করতে হয় বা আপনার ভালো লাইফ লিড করতে হয়, ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। ল্যাঙ্গুয়েজ শিখতে খুব বেশি টাকা যে প্রয়োজন হয় তাও না, 100 থেকে 150 ইউরো বাংলাদেশে বসেই অনলাইনে আপনি কমপ্লিটলি কোর্স করতে পারেন। 1.5 মাস থেকে 2 মাসের একটা কোর্স আছে ওদের, এবং সরকারিভাবে আপনি ইনস্টিটিউটে এক্সাম দিয়ে দিকে ওরা, আপনি সেই এক্সামে পাস করতে 60 ইউরো। এটা হচ্ছে অফলাইনের মাধ্যমে হবে না? অনলাইন, অনলাইন, হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন। সো এইটা একটা বেটার হবে। প্লাস হচ্ছে সাথে অবশ্যই ড্রাইভিংটা আপনার জানা উচিত, যেহেতু শীত প্রধান দেশ, আপনি দেখবেন তুষার পড়তেছে, আপনি হসপিটালে যাবেন, দূরে একটু খাইতে যাবেন, হাইটা যাওয়াটা একটু মুশকিল, বা দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে যাবেন, এটা যদি ড্রাইভিং স্কিল থাকে, আপনি বলতে গেলে যদি সার্ভাইভাল জব করতে চান, উবার বা বোল্ট বা ফুড ডেলিভারি কাজও করেন, এটা খুব কাজে দেয়। সো এই দুইটা স্কিল হচ্ছে মাস্ট। এরপর আপনি যে রিলেটেড বিজনেস, সার্ভিস বা জব করতে চাচ্ছিলেন, অবশ্যই সেই স্কিলটা এখান থেকে নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে হওয়া উচিত। বিকজ আপনি হইতে পারে যে রেস্টুরেন্টে কাজ করতে চান, তাহলে কিচেনের কাজ জানা উচিত, আপনি সার্ভের কাজ জানা উচিত, বা আপনি সেলসম্যানের কাজ জানা উচিত, বা আপনি ডিজিটাল মার্কেটিং, যেই রিলেটেড জব বা বিজনেস করেন, অবশ্যই এই দুইটার পাশাপাশি একটা স্কিল যদি আপনার থাকে, আই থিঙ্ক সো আপনাকে কষ্ট করতে হবে না, ব্যাক করতে হবে না। তবে যেখানেই যান মিনিমাম 3 থেকে 6 মাসের ব্যাকআপ মানিটা যদি সাথে থাকে ইজ বেটার। মিনিমাম 2 মাস, এর নিচে যদি হয়, কারণ আপনি একটা দেশে যত কিছুই জানেন, একটা দেশে যাওয়ার পরে হুট করে আপনার একটা কমিউনিটি গড়ে ওঠা, আপনার একটা জব ম্যানেজ করা, বিজনেস স্টার্ট করা, এটার জন্য কিন্তু একটা সময়ের প্রয়োজন। এক্স্যাক্টলি, এই টাকাটা যেন অবশ্যই সাথে থাকে। আচ্ছা, এই টাকার অ্যামাউন্টটা তাও কেমন হতে পারে? যেটা বললাম, যদি সিঙ্গেল হয় 500 করে 3 পাঁচটা 1500 ইউরো, যদি ফ্যামিলি হয় মিনিমাম 3000 ইউরো থাকা উচিত 3 মাস। এর মধ্যে অবশ্যই আপনার একটা জব অথবা আপনার যে বিজনেস করতে যাচ্ছেন, বিজনেস অর সার্ভাইভাল পিরিয়ডের জন্য যা দরকার এতটুকু আমার মতে চলে আসবে। আর যদি আপনি না পারেন 3 থেকে 6 মাসের মধ্যে,
তাইলে আপনি কখনোই পারাটা মুশকিল আপনার জন্য, তাহলে আপনার দেখা বলে বেশি দরকার। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যদি করতাম জবের ক্ষেত্রে আর কি, তো জবটা যাওয়ার পর অনেকে বলে যে জব পেতে অনেক কষ্ট হয়ে যায় বা জব পাচ্ছি না, তাদের জন্য আপনি কি সলিউশন দিবেন যে কি করলে তাদের জন্য জবটা পাওয়া ম্যানেজ করা সহজ হবে? পারফেক্ট। আপনি যদি বাংলাদেশেও বলেন আমরা 18 কোটি লোক, এখানেও জবের সমস্যা, লিথুনিয়াতে 28 লাখ লোক, সেখানেও জবের সমস্যা, আমি জার্মানিতে গেলাম, আমি পর্তুগালে গেলাম, সব জায়গায়, আমি ফিনল্যান্ডে আমার স্টুডেন্ট কাছে জবের সমস্যা, কিন্তু দিন শেষে কেউ কিন্তু বেকার থাকে না। আমার যেটা পরামর্শ, সেই পরামর্শ হচ্ছে প্রথম কোনো জবকে ছোট করে দিবেন না। ওকে, এবং কোথাও গেলে এই ছোট জব আপনাকে কেউ দিতে চাইবে না। আপনি তাকে প্রথম বলেন আমি তোমাকে এমনিতেই কাজটা করে দিব, আমি কাজটা শিখতে চাই, তোমাকে সার্ভিস দিব। আচ্ছা, সো আপনি একটা রেস্টুরেন্টে কিচেনে কাজ করতে চান, ওনারা তো লোকের দরকার নাই বা কেন উনি নিতে চাচ্ছেন না, এই মুহূর্তে এক্সট্রা কস্ট করতে যাচ্ছেন না, ওকে, আপনিও কাজটা জানেন না। সো আপনি যদি ফ্রি অফ কস্টেও আপনাকে নেয় যে ভাই আমি তোমাকে সার্ভিস দিতে যাচ্ছি, আমার একটু এক্সপিরিয়েন্স দরকার, আমার একটু কাজের দরকার, আমি তোমার কাজ করে নিই, যদি তোমার না লাগে আমাকে পয়সা দেওয়ার দরকার নেই, যদি তোমার লাগে কোনোদিন তখন আমাকে দায়িত্ব। আচ্ছা, তো আপনি যখন ঢুকলেন বিদেশে, প্রত্যেকেই কেউ ওভার পপুলেশন রাখে না বা ওভার এমপ্লয়ি রাখে না, বাংলাদেশেও না। সো আপনি যখন তাকে কাজে হেল্প করছেন, তার মানে কি আপনি কাজটা শিখে ফেলছেন। যখন আপনি কাজটা শিখে ফেলছেন, আপনি যদি ওনার মন জয় করতে পারেন, সার্ভিস ভালো দিতে পারেন, আরেকজনের বাদ দিয়ে হইলো আপনারা নিবে বা সে এমনিতে আপনাকে নিয়ে নিয়ে, এরপর আপনি জন্য অন্য কোথাও অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি ওটার সাথে একটা সার্টিফিকেশন চাইতে পারেন, যে একটা রেফার দাও, দেখো আমি তো কাজ জানি, তখন অন্যরা চাই আমি কিন্তু এই কাজ জানি, তুমি আমাকে নিবা কিনা, আমি ওই রেস্টুরেন্টে কাজ করি। আচ্ছা, মানে একটু বুদ্ধি খাটালে আসলে সম্ভব। সিম্পল। আপনি বিজনেস হোক আর জব, আপনি যদি আপনার মালিককে, আপনার যিনি আছেন ওনাকে আপনি বুঝাইতে পারেন যে আপনি ওনাকে প্রফিট করে দিবেন, আপনার মাধ্যমে মনে কোনো লস হবে না, তাইলে এমন কোনো মালিক নাই বা এমন কোনো বিজনেসম্যান নাই যে আপনাকে লাগবে না। এক্স্যাক্টলি। আপনি যদি সেলসের হন যে আমাকে টাকা দেওয়ার দরকার নেই, আমি বেচতে পারলে টাকা দিও, না বেচতে পারলে টাকা দিও না, আচ্ছা, আমাকে তুমি এমনিই দাও, দেখবেন আপনাকে সে স্পেস দিবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, আপনি করতে পারবেন। এটা হচ্ছে টিপস। তার মানে কি, আপনার ল্যাঙ্গুয়েজ যদি থাকে, আপনার কমিউনিকেশন স্কিল যদি থাকে, আপনার যদি যেই পার্সোনাল স্কিলে আপনি ডেভেলপ করতে পারেন, চাকরি কিন্তু আসলে কোনো দেশেই অভাব নেই, প্রত্যেকটা দেশেই চাকরির সমস্যা। আপনার যদি স্কিল থাকে, ইনকামের অভাব কোথাও নেই। এক্স্যাক্টলি, খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন। আশা করব সবার এই কোশ্চেনটা ক্লিয়ার হওয়ার কথা। এখন নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, লিথুনিয়া যেহেতু শীত প্রধান দেশ, তো শীতের সময় কি কি প্রবলেম বেশি ফেস করে বাংলাদেশিরা, কারণ তারা তো ইউজ টু থাকে না। ওকে, সুন্দর কোশ্চেন। আমারও প্রথম মনে হয়েছিল যে -দেশ মনে হয় মারাই যাবো, যেভাবে ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে বেঁচে থাকতে সম্ভব। বাট দেখেন ওখানে যে 28 লাখ লোক, এবং নট অনলি 28, ইউরোপে যে কোটি কোটি লোক বসবাস করছে, শীতের কারণে খুব কম লোকই আছে যে মারা যাচ্ছে, সব কিছুই চলতেছে। যেটা হচ্ছে আমরা তো বাংলাদেশে আছি, এই জন্য মনে হচ্ছে যে এই শীতে মানুষ কাজ করে, বাট আসলে বিষয়টা এমন না। ওই শীতটা মানে কি বলে বহনযোগ্য বা সহ্য ক্ষমতার মধ্যেই থাকে। আমি দেখছি বাচ্চারা তুষারের মধ্যে শুয়ে পড়তেছে, তো আমি একবার বরফ ধরে আমি মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব, মানে ইউজ টু হতে একটু টাইম লাগে এবং শরীরে ওইভাবে অনুভব হয় না যে -30। মানে আমাদের দেশে যে এবার যে শীত পড়লো 87, আমার কাছে মনে হয়েছে ঢাকা শীত আমার গায়ে বেশি লাগছে, অনুভব বেশি হয়েছে। এইটা একটা ফ্যাক্টর। শীতের কারণে যেটা হয়, তুষারপাত হওয়ার কারণে আমি যেটা বলতেছিলাম, বাইরের যে বিজনেসগুলো থাকে, অর্থাৎ আপনার দোকানের সামনে যে বিজনেস, বাইরে মানুষ ঘুরতে যাওয়ার, আপনার জনসংখ্যা মানে জনবলগুলা বাইরে কম বের হয়। আচ্ছা, বাসা থেকেই সবকিছু বাসায় থাকে, যার কারণে অনেক ধরনের বিজনেস কমে যায়। আচ্ছা, রিলেটেড বিজনেস, যেমন ধরনের ট্যুরিজমের একটু কম হয়, রেস্টুরেন্টে বিকালবেলা খাইতে বের হইতো সেটা সে ঘরে অর্ডার করে। সো এই ধরনের বিজনেসগুলো কমে যায় এবং আপনার বাইরে মানুষ বের হয় না, যেটা আমাদের দেশে ধরেন যখন বর্ষা হয় অনেক বা টানা 4 দিন 5 দিন বৃষ্টি হয়, আমরা কি করি, বাসায় খিচুড়ি খাওয়ার চেষ্টা করি, বাইরে বের হই না, তখন আমাদের এনজয়মেন্ট একটু ভিন্ন থাকে বা আমরা আমাদের মতো করে লাইফ লিড করি। ঠিক ওই 3 মাস, অর্থাৎ নভেম্বরের শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, এই 3টা মাস ওরা এইভাবে লাইফ লিড করে এবং সবাই বিজনেস প্ল্যানই করে এইভাবে। যেমন আমাদেরও একটা শীত আছে, ঈদ আছে, কোরবানি আছে, ওই কিন্তু আমরা একটা প্ল্যান করি বিজনেসের জন্য, ওরাও ঠিক ওইভাবে বিজনেসের প্ল্যানটা করে বা মানুষের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো আছে এইটা করে। দেখবেন ডিসেম্বরের 25 তারিখ থেকে ওদের ক্রিসমাস থেকে জানুয়ারি 15 পর্যন্ত মোরলেস একটা ওদের শীতের ছুটি থাকে। মানে আমাদের দেশে দেখবেন যে ডিসেম্বরের লাস্টের দিক থেকে পরীক্ষা শেষ হয়ে গেলে একটা শীতের আমেজ থাকে, বা গরমের সময় যখন প্রচন্ড গরম পড়ে তখন কিন্তু গ্রীষ্মকালীন ছুটি দেয় স্কুলগুলো, বা মানুষ খুব একটু বের হয় না। ঠিক ওরা ওই আবহাওয়াটাকে মেনটেন করে ওদের বছরটা চলে। ন্যাচারালি 8 মাস 9 মাস ভালো ব্যবসা করতে পারে, 3 মাস খুব কম, প্লাস মাইনাস আরো 2 মাস ধরতে পারেন ওয়েদারের কারণে। আচ্ছা, মানে শীতের জন্য হয়ে থাকে এরকম, শীত, তুষারপাত প্লাস আবহাওয়া। আচ্ছা,
শীত তো ধরেন ওদের যেটা হয় টেম্পারেচার ন্যাচারালি ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে ওঠা শুরু করে এবং হাইয়েস্ট ওঠে 22 বা 23। 22 মানে আমাদের এসিতে সবসময় 25-এর নিচে থাকবে, আমরা ঠান্ডা ফিল করি। 22-23 আসলে মোটামুটি ওদের শরীর থেকে কাপড় চোপড় কমা শুরু করে, আচ্ছা মানে ওরা এখন গরমের মধ্যে আছে এরকম। সো এটা হচ্ছে বিষয়। সো টেম্পারেচারটা ওই রিলেটেড হয়। শীত হইলেও ওই সময় তুষারপাতটা বেশি হওয়ার কারণে, বাইরের আবহাওয়ার কারণে আসলে বেশি সমস্যাটা হয়। কিন্তু এটা নট অনলি যে বাংলাদেশ, সবার জন্য এটা হয় এবং সবার জন্য একই রকম বিজনেস বা একই রকম কালচার ডেভেলপড হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। যে মাল্টিপল বিজনেস করার কোনো সুযোগ আছে কিনা, বা একটা বিজনেস করছি আমার মনে হচ্ছে যে এখানে একটু লস হয়েছে, আমি এখান থেকে এখানে শিফট করতে চাচ্ছি, এটা সম্ভব হবে কিনা বা এটা কতটুকু কঠিন হবে? ওকে, সুন্দর কোশ্চেন। যেটা বিল গেটস বলে যে সব ডিম এক ঝুড়িতে রাখবেন। বা আমি কিন্তু একটা বিজনেস করি না, লিথুনিয়াতেও একটা বিজনেস করছি না। আচ্ছা, লিথুনিয়াতেও কিন্তু আমার মাল্টিপল বিজনেস আছে। অর্থাৎ আমার ইমেজিং ইন্ডাস্ট্রি আছে, যেটাতে আমি ওখানে শুধু সেলস অ্যান্ড মার্কেটিং হচ্ছে, অপারেশন চলতেছে বাংলাদেশ। আমার স্টুডেন্ট কনসালটেন্সি আছে, বিজনেস কনসালটেন্সি আছে। সো এই যে কাজগুলো আমি করতেছি, মাল্টিপল কাজ করছি, প্লাস আমি আমার ক্লায়েন্টদেরকেও সার্ভিস দিচ্ছি এবং অনেক ক্লায়েন্টের সাথে আমি যুক্ত হচ্ছি বিজনেসে। সো অবশ্যই আপনি মাল্টিপল বিজনেস করতে পারবেন, ডিপেন্ড আপনি মাল্টিটাস্কার কিনা। আপনি যে অ্যাজ এ ইনভেস্টর বা আপনি অ্যাজ এ মালিক, আপনি কতটুকু প্রেশার নিতে পারছেন, আপনি কতটুকু ইনভেস্ট করতে পারতেছেন, আপনি কিভাবে কাজ করতে পারতেছেন তার উপর ডিপেন্ড করে। দেখেন এই মুহূর্তে আমি লিথুনিয়ায় নাই, হয়তো মাসখানেক ঢাকায় থাকবো বা 1.5 মাস ঢাকায় থাকবো, আবার লিথুনিয়াতে 2 মাস থাকবো। আমি যখন ঢাকায় ছিলাম না, নিশ্চয়ই আমার ব্যবসা বন্ধ হয়ে যায় নাই, বরং আমি দেখছি আরো ভালো হয়েছে। লিথুনিয়াতে এখন যারা আছে, নিশ্চয়ই আমার লিথুনিয়ার ব্যবসা এখন বন্ধ না। সো লিথুনিয়ার ব্যবসা কন্টিনিউ করছে। সো আমি কিভাবে সাজাইছি আমাদের এমপ্লয়ীদের, কিভাবে রিপোর্টিং করছি, কিভাবে তাদেরকে আমি কাজ করাচ্ছি, এটা আমার উপরে ডিপেন্ড করে। সো আপনি যদি একের অধিক কোনো রেস্টুরেন্ট চালাইতে চান, একের অধিক কোনো সার্ভিস বিজনেস চালাইতে চান, বা প্রোডাক্ট বা সার্ভিস দুটো চালাইতে চান, আপনাকে বিজনেস প্ল্যান সাজিয়ে নিতে হবে যে আপনি কিভাবে বিজনেস করবেন। বিজনেস করতে কোনো বাধা নেই, মাল্টিপল বিজনেস করতেও কোনো বাধা নেই। এবং আপনি যত বেশি বিজনেস করবেন, যত বেশি রেভিনিউ জেনারেট করবেন, সেই দেশের সরকারের অত বেশি লাভ। অর্থাৎ লিথুনিয়া সরকারের লস হবে। আর বাংলাদেশে যদি আপনি মাল্টিপল বিজনেস করেন, বাংলাদেশের কোনো লস নাই, কারণ বাংলাদেশে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, আমার এমপ্লয়িরা কাজ করছে, তাদের স্যালারি দিতে হচ্ছে, সবকিছুই হচ্ছে। সো বিজনেসে কোনো বাধা নেই, আপনি কিভাবে সাজাবেন তার উপর ডিপেন্ড করে আপনি মাল্টিপল বিজনেস করতে পারবেন। ওকে, গ্রেট। তাহলে অনেক কোশ্চেনের অ্যান্সার আজকে জানতে পারলাম। লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আপনি বিজনেসম্যানদের জন্য যারা এখন নতুন লিথুয়ানিয়াতে বিজনেস সেট আপ করতে চাচ্ছে, তাদের জন্য আপনি কি টিপস দিবেন? গ্রেট। নট অনলি লিথুনিয়া, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার সব সময় যে কথাগুলো থাকে, আপনি বিজনেসকে কয়েকটা সেগমেন্টে ভাগ করবেন। ওকে, আচ্ছা, প্রথম সেগমেন্ট হচ্ছে আপনি যেই ব্যবসাটা করতে চাচ্ছেন, সেই ব্যবসার একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। ইনভেস্টমেন্টটা সাধারণত 2টা বা 3টা খাতে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হয়। একটা হচ্ছে ফিক্সড ইনভেস্টমেন্ট। কিরকম? যে আপনি কোম্পানি ওপেন করবেন, কোম্পানি ফাংশন করবেন, লাইসেন্স দিবেন, এই জন্য যে খরচগুলো হবে, এটা ফিক্সড খরচ, এটা কখনোই আপনার আর ফেরত আসবে না। এই ব্যবসা থেকে এই জিনিসটা রিটার্ন আসবে না। হইতে পারে বাংলাদেশ, হইতে পারে লিথুনিয়া, পৃথিবী যেখানেই করেন, এটা একটা ক্যালকুলেশনে আগে নেবেন যে আপনার কত টাকার প্রয়োজন, যেটা ফিক্সড ইনভেস্টমেন্ট। টেবিল কিনবেন, চেয়ার কিনবেন, এসি কিনবেন, রুম ভাড়া দিবেন, হোয়াট এভার ইট ইজ, আগে পুরো একটা লিস্ট করে নেবেন। এইটা একটা পার্ট। সেকেন্ড পার্টটা হবে মান্থলি কস্ট, মাসিক খরচ। অর্থাৎ মাসিক খরচটা কিরকম? আপনার প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দিতে হবে, প্রত্যেক মাসে ওয়াইফাই বিল দিতে হবে, প্রত্যেক মাসে আপনার এমপ্লয়ি বেতন দিতে হবে, আপনার ট্যাক্সের একটা হিসাব আছে, ভ্যাটের হিসাব আছে, আপনার মাসিক খরচ, কমিউনিকেশন কস্ট যদি থাকে, তো একটা গেল ফিক্সড কস্ট, এটা একবারে চলে যাবে, এরপর যাবে মান্থলি কস্ট। এই 2টা খরচ আগে আপনি ইনশিওর হবেন যে আপনার খরচটা কি কি। রেস্টুরেন্ট চালাইলে আপনার প্রতিদিনের বাজার খরচ কতটুকু হইতে পারে, এটা প্লাস মাইনাস হবে, যে আমার কতটুকু সেল আসবে, ওইটার জন্য কতটুকু ইনভেস্ট হইতে পারে। সো ফিক্সড কস্ট গেল, মান্থলি কস্ট গেল। এই 2টা কস্ট যাওয়ার পরে এবার আপনাকে নিতে হবে টার্গেট, যে আমার মাসে খরচ কত, 5,000 ইউরো। তাহলে অ্যাটলিস্ট আপনাকে 6,000 ইউরো ইনকাম করতে হবে। যদি আমি 6,000 ইউরো ইনকাম করি, তাহলে 1,000 ইউরো লাভ। যদি 5,000 ইউরো ইনকাম করি, তাহলে আমি ব্রেক ইভেন বা সমান। 5,000-এর নিচে হইলে সে আমাকে আরো 2,000 ইউরো সেল কম হয়েছে, তার মানে 3,000 যদি সেল হয়, 2,000 আরো ইনভেস্টমেন্টে ঢুকলো। তাহলে আমি এই ধরে নিতে হবে যে মিনিমাম 2 মাস, 3 মাস বা 6 মাস আমার এতটুকু সেল হওয়া উচিত, বা হবে না, তাহলে 3 মাসে আরো এতটুকু আমার ইনভেস্টমেন্টে যাবে। বা আমার যে প্রোডাক্ট বা সার্ভিস, আমি বাংলাদেশে ব্যবসা করি, মান্থ 1 থেকে আমার ইনভেস্টমেন্ট লাগে নাই। কেন লাগে নাই? আমি ফিক্সড কস্ট ওখানে খুব কম ছিল। আমার যে সেল আসছে, আমি মাসে হিসাব করে দেখছি যে আমার কত টাকা, 5,000 ইউরো বা 6,000 ইউরো খরচ হয়েছে। ওকে, এটা আমার ফিক্সড কস্ট।
তারপর মান্থলি কস্ট কত, মান্থলি কস্ট 13,000 ইউরো। ও আমার ইমেজ বিল্ডিং এ আসবে কত, ইমেজ বিল্ডিং আসবে 3,000 ইউরো, তাহলে 1500 ইউরো মার্জিন। ওকে, তাহলে তো আমার এমপ্লয়ীদের বেতন দিতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্টুডেন্ট বিজনেস দেখা গেলো প্রথম মাসে আসছে 1,000 ইউরো, তাহলে 500 ইউরো আরো ঢুকছে। বিজনেসে কি হবে আপনি এটা জানেন না, এই জন্য বিজনেস হালাল। যা ব্যবসাটা হালাল, বিকজ আপনার তকদিরের উপর নির্ভর করতে হয়, আল্লাহর উপরে নির্ভর করতে হয়, এবং আপনার কার্যক্রম চালা দিতে হয়। পরের মাসে 4,000 ইউরো আসছে, এক্সাম্পল, আমি এক্সাক্টলি বলতেছি না, তার মানে আমার 2,000 ইউরো প্রফিট। আচ্ছা, সো আপনার এই যে মাসিক ফিক্সড খরচটা বাদ দিয়ে টার্গেট নিয়ে আপনাকে আগায় যেতে হবে। আপনার যে এমপ্লয়ি থাকবে তাদেরকে টার্গেট দিতে হবে যে আপনি এতটুকু আপনার সেল টার্গেট, এই কাজ করে আপনি এই সেলটাকে নিয়ে আসবেন। অপারেশন যারা করবে, ধরেন কিচেনে আছে বা যারা সেলসে আছে বা আপনার ফ্যাক্টরি আছে, তাদেরকে টার্গেট দেওয়া যায় তোমার কিন্তু এতটুকু প্রোডাকশন করে দিতে হবে, তোমার এতটুকু সেল করতে হবে। সো দুইটা নিয়ে যে প্রফিটটা আসবে সেটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট বা লস। এই হিসাবটা ক্যালকুলেশন করে সব ব্যবসায়ীরাই করে, আমি বলি না যে করে না, বাট যারা করে না তারাই আসলে মাইনাসে থাকে। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি ব্যবসা করবেন বা কোনটা পারফেক্ট, কোনটা আপনার জন্য পারফেক্ট, করবেন কি করবেন না। আচ্ছা, আপনি একটা টার্গেট নিলেন যা রেস্টুরেন্ট করবেন, আপনি টার্গেট নিলেন এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, আগে ফিক্সড কস্ট বাইর করেন, মাসিক কস্ট বাইর করেন, সেল টার্গেট নেন। সেল টার্গেটটা আপনার জন্য অ্যাচিভেবল কিনা, যদি অ্যাচিভেবল হয় তারপরও 3 মাসের ব্যাকআপ থাকুক, এরপর আপনি যদি বিজনেস স্টার্ট করেন, আই থিঙ্ক সো আপনি কোনো বিজনেসে লুজ করার সম্ভাবনা খুবই কম। সো আমার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এটা একটা সময় আমি একটা এক্সেল ফাইল বা শিট আমি শেয়ার করে দেখাই দিব না যে আসলে কিভাবে এটা করতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর করে সব কোয়েশ্চেন বোঝানোর জন্য বা এত সুন্দর করে কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি, নেক্সট অন্য কোনো পডকাস্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।